গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকে নভেম্বরের 19 তারিখ, বাজছে এখন প্রায় 9:45টার কাছাকাছি। আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম। আসলে আজকে বাড়িতে ডিমের কারি হবে, সেই জন্য এখানে আলুটা আমি কেটে নিয়েছি আর ছাড়িয়েও নিয়েছি। আচ্ছা, এরকম যখন আলুর দম বা ডিমের কারি করো বা মাংস করো, তখন কি তোমরা আলুর খোসা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করো, নাকি আগে সেদ্ধ করে নাও তারপর খোসাটা সহজে পিল করে নাও? আমার মাকে আমি দেখেছি আলুটা প্রথমে নর্মাল কেটে নেয়, তারপর সেদ্ধ করার পর খোসাটা সহজেই উঠে যায়, ওভাবেই খোসা ছাড়ায়। তবে আমি প্রথম থেকে খোসা ছাড়িয়ে যেহেতু আলুটা সেদ্ধ করি, আমার আবার এভাবেই সুবিধা মনে হয়। আর এদিকে দেখো, স্ল্যাবের ওপর প্রচুর বাসন জড়ো হয়ে আছে। আসলে এই যে অ্যালুমিনিয়ামের গামলা দুটো দেখছো, এই দুটোর মধ্যে জল ছিল, মানে একটায় জল ছিল আর একটায় ওটা দিয়ে ঢাকা দেওয়া ছিল। জলগুলো রান্নার কাজে ব্যবহার হয়ে গেছে, ওগুলো খালি হয়ে গেছে, তাই ওগুলোকে এখন উবুর দিয়ে দিলাম। আমি যখন রান্না করি তখন একসঙ্গে সমস্ত কিছু কাটাকাটিটা কমপ্লিট করে নিই, তারপরেই করি। তবে আজকে আর সেটা করিনি, শুধু আলুটাই কেটে নিয়েছিলাম আর ওদিকে ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন এদিকে পেঁয়াজ, আদা, রসুন এগুলো ছাড়িয়ে নেব। আদার প্রসঙ্গে মনে পড়লো, আমি না আদা কাটতেই ভুলে গেছি, আর তাই জন্য দেখো এখন আমি এডিট করতে গিয়ে সেটা লক্ষ্য করলাম। তো পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে, মানে মিহি করে কেটে নেব। মিক্সিতে আর দেইনি বা হাতেও ঘষে নিইনি। গত দুদিন ধরে আমাদের এখানে ঠান্ডাটা একটু কম, তবে আমার আজকে সকাল থেকে প্রচণ্ডই শীত করছে। কালকে রাত্রিবেলাতে আমি ঠিকমতো ঘুমোতেও পারিনি, কারণ নাকটা না বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে। ডাস্ট অ্যালার্জির প্রবলেম যাদের আছে তাদের যে কি সমস্যা সে কথা বলাই বাহুল্য। আজকে সকালবেলাতে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, সেজন্য আজকে কাজগুলো শুরু করতেও অনেকটা লেট হয়ে গেছে। ওঠার পর প্রথমেই তো আমি ব্রাশ করতে করতে জলটা তুলে নিয়েছি, তারপর বাসি কাজ সেরে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আর এসেই প্রথমে ডিম আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে ওদিকটা সেদ্ধ করতে বসানোর পরে কাটাকাটিগুলো করেছি। কাটাকাটির দিকটা সমস্তটা কমপ্লিট করে নিয়েই আমি রান্নাটা শুরু করি। এভাবে কাজ করলে আমার বেশ সুবিধে হয়। তবে আজকে ওই যে দেরি হয়ে গেছে, সেই জন্য আজকে একদিকে আলু আর ডিমটা সেদ্ধ করছিলাম, আর একদিকে আমি কালকে রাত্রে দুটো রুটি ছিল সেটাকে একটু তেলে ভেজে নিলাম। সকালবেলার ব্রেকফাস্ট আমার এটা দিয়েই হয়ে যাবে। আর কাল রাত্রে আমি যেহেতু ডিনার করিনি, সেই জন্য এখন প্রচন্ডই খিদে পেয়ে গেছে, তাই জন্য গ্যাস অফ করে আগে ভাবলাম খাওয়ার কাজটা সেরে ফেলি, তারপরে বাকি কাজ পরে করা যাবে। ব্রেকফাস্ট কমপ্লিট করে ঘরে এসে দেখলাম খাটের অবস্থা ঠিক এরকম, সেজন্য আগে ফটাফট করে খাটটা গোছাতে বসেছি। ওই যে কালকে গায়ে চাদর দিয়ে কাজ করছিলাম, এই চাদরটাকে এখন ভাঁজ করে গুছিয়ে আবার তুলে রাখবো। আসলে চাদর গায়ে দিয়ে আমি খুব একটা কাজ করতে পারি না, আর সেই চক্করেই 1 বছর হয়ে গেল আমার এই চাদরটা কিন্তু ব্যবহারই করা হয়নি। এইবার শীত গেলে তো 2 বছর হয়ে যাবে, নতুন জিনিস নতুনের মতনই পড়েছিল, সেই জন্য একটু শখ করে গায়ে দিয়েছিলাম। তবে এটা ভালো চাদর, এটা আপাতত তুলেই রাখবো। আর এদিকে আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে তুলেই রাখছিলাম, তবে খাটের ওপর যে সুন্দর রোদটা এসে পড়েছে তা দেখে একটু রোদেই দিয়ে দিলাম। ওদিকের কাজ আপাতত আমার মোটামুটি কমপ্লিট। এখন চলে এলাম রান্নাঘরে, রান্নাটা এবার চটপট করে নেব। ডিমের কারি করব বলে আলু আর ডিম তো সেদ্ধ করা হয়ে গেছে, ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম আমি এদিকে। আর তার সাথে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু পেঁয়াজ আছে, তার সাথে রসুন আছে। প্রথমে রসুনটা একটু ভেজে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজটা দিয়েছি। আর এদিকে সেদ্ধ করা আলুগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে আজকে আমি একদম মাল্টিটাস্কিং করা শুরু করেছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, বসে আলাদাভাবে মার সাথে ফোনে কথা বলার সময় হবে না। সেই জন্য রান্নার ফাঁকে আমি এখানে মার সাথেও একটু কথা বলে নিচ্ছিলাম, কারণ এরপর আমাকে বসতে হবে এডিটিং নিয়ে। দিনের মধ্যে প্রতিটা কাজ আমি একটু সময় করে করার চেষ্টা করি, মানে প্রতিদিন ওই নির্দিষ্ট সময়টা আমি নির্দিষ্ট কাজের জন্য রাখার চেষ্টা করি, তাহলে সব কাজগুলো গুছিয়ে করতে বেশ সুবিধা হয়। ওদিকে আমার পেঁয়াজ, রসুন তার সাথে আলুটা ভাজা হয়ে এসেছে, আর এইদিকে কড়াইতে আমি ডিমগুলোকে একটু ভেজে নেব। ডিমটাকে প্রথমে ভেজে নিয়ে ওই কড়াইটাতেই পরে পেঁয়াজ ভেজে আলুটা ভাজলেই হতো, তবে ওই যে বললাম আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো সারছি, সেজন্য যেই কড়াইটাতে তরকারিটা করব সেইটাতেই ওই পেঁয়াজ আর রসুনটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আর সাইডে এই কড়াইটাতে এখন ডিমটা ভেজে ওর মধ্যে দিয়ে দেব।
আজকে হচ্ছে 19 তারিখ, বাচ্চা এখন 2:03, স্নান কমপ্লিট। এই টাইমটায় না আমার প্রত্যেকটা দিন মানে লাস্ট কিছুদিন ধরে এত রিল্যাক্স ফিল হয়, মানে মনে হয় যে একটা মানে কি বড় টাস্ক আমি অ্যাচিভ করতে পেরেছি। প্রত্যেক দিন ওই দুটো ভ্লগে ভয়েস ওভার দেওয়ার টার্গেট নিয়ে আমি যে কি ট্রাভেলের মধ্যে নিজেকে ফেলেছি তা তো আর বলারই না। মানে একটা ব্লগ ভয়েস দেওয়া ঠিক আছে, বাট দুটো ব্লগে ভয়েস দিতে, তার মধ্যে ব্লগ করা, নাজেহাল হয়ে যাচ্ছি আমি। এই সাইড থেকে 5 লাখ টাকা আমি এই সাইডে ট্রান্সফার করব, বাট ট্রাস্ট মি আমি টাইমই করে উঠতে পারছি না। কালকে তো ওই কি বলে ব্ল্যাঙ্কেটটা পারবো বলে সে রাত্রিবেলায় পেরেছি, আজকেও দেখি যদি না হয় নিতান্ত এবেলাটা আর হলোই না, রাত্রিবেলাতে ওটাকে সরাবো। কারণ দিনের বেলায় আমি এই লাস্ট কয়েকদিন ধরে, এবং এটা চলবে মানে এখনো 3-4 দিন তো ডেফিনেটলি, তো মানে নাজেহাল হয়ে যাচ্ছি, নাজেহাল। সপ্তাহের মধ্যে দুটো এক্সট্রা ব্লগ আমি রেডি করতাম, সেটা এখন আমাকে এভরিডে দিতে হচ্ছে। আর কথা বলবো না, কিসের আবার একটা আওয়াজ হলো। ভিডিওটাকে এডিট করবো এখন আজকের ব্লগটাকেই। সামনেই পরপর দুটো বিয়ে, সেই জন্য এখন কোন সময় কি করবো সেইগুলো ঠিক করার জন্য সব প্ল্যান করা হয়েছে, ফলস পিকও করতে দিতে হবে, সেইগুলোই দেখছিলাম। এই শাড়িটা বিয়েতে পাওয়া, ফলস পিকও করা হয়নি। আর একটা হলুদ শাড়ি বের করেছিলাম, ওই হলুদ শাড়িটাও ফলস পিকও করা হয়নি। গায়ে হলুদ একটু হলুদ পরবো ভাবছি, এবার দেখা যাক। ওই যে আকাশি কালারের চুড়িদারটা দেখালাম না, ওইটা পরে চলে যাবো। আমি যে আসলে শাড়ি সেভাবে দেখে কিনবো সেই রকম ভাবে আমার শাড়ি কেনা হয় না কেন জানো তো, কারণ আমি পরবোই না শাড়ি, আমি খুব একটা পরি না। আমি শাড়ি পরি না বলতে আমি শাড়ি ক্যারি করতে পারি না। এই যেমন এরকম টাইপের যে পাতলা শাড়িগুলো হয় এগুলো হলে আমি আবার ক্যারি করতে পারি, বাকি খুব ভারী কাঞ্জিভরম বা ওপাড়া ওরম টাইপের গুলো আমি ঠিক পারি না। এই শাড়িটা তো তোমাদের দেখানোই হয়নি, এই শাড়িটা আমাকে আমার যা দিয়েছিল, তোমাদেরকে দেখানো হয়নি তখন, বিয়ে গেল না বিয়ের পর তখন দিয়েছিল। গোটা শাড়িটা আমি পছন্দ করে নিয়েছিলাম, আমাকে দুটো না তিনটে শাড়ির অপশন দিয়েছিল, তবে মানে এটা বাদ দিয়ে বাকিগুলো ছিল হার্ড ঢাকাই। তো হার্ড ঢাকাই না পরে ওই একই সমস্যা আমি সামলাতে পারবো না, তো সেই জন্য। আর এই কালারের ঢাকাই আমার কাছে নেইও। আর দেখো গোটা শাড়িটায় প্রিন্ট, অনেক রকম ব্লাউজ দিয়ে পরতে পারবো, হলুদ দিয়ে পরতে পারবো, পিঙ্ক দিয়ে পরতে পারবো। তো আমার বেশ পছন্দ হয়েছিল শাড়িটা, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। দেখো ঢাকাই শাড়ি খুবই কমন, সবাই পরে আমিও জানি, তবে কি বলতো আমার ঢাকাই শাড়ি খুব ভালো লাগে। আসলে যখন এই ঢাকাই শাড়ি উঠেছিল সবাইকে দেখতাম ঢাকাই শাড়ি কিনছে, ঢাকাই শাড়ি কিনছে, আমার খুব ইচ্ছা করতো আমার একটা ঢাকাই শাড়ি কিনতে। তবে বিয়ের আগে অব্দি আমার এই স্বপ্নটা স্বপ্নই থেকে গেছিল। বিয়ের সময়তে আমি এই বাড়িতে যে ভাত কাপড়ের শাড়ি আর ভাত কাপড়ের থালায় যে শাড়ি দেয় সেই দুটো শাড়ি তখন আমি ফার্স্ট টাইম কিনেছিলাম ঢাকাই শাড়ি। আর ও বাড়িতে যখন আমি শাড়ি কিনেছিলাম তখন এ বাড়িতে তত্ত্বে দেওয়ার জন্য দুটো শাড়ি কিনেছিলাম ঢাকাই শাড়ি। তো সেই আমার ঢাকাই শাড়ি কেনা ফার্স্ট। এখন তো খুবই কমন, ঘরে ঘরেই দেখা যায়, তবে ওই যে আমার ওই শখটা ওটা তো রয়ে গেছে। তো সেই জন্য না আমার এই শাড়িগুলো খুব ভালো লাগে। দেখো শাড়িটা কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। হলুদের মধ্যে শাড়ি খুঁজছিলাম, আমি ভেবেছিলাম এই একটা শাড়ি আছে, এই শাড়িটাও পরা যেতে পারে সবুজ ব্লাউজ দিয়ে। শাড়ি জিনিসটা এমন না, দেখবে দেখতে একরকম লাগে, গায়ে ফেলার পর আর এক রকম লাগে। তো এটাও ভেবেছিলাম পরা যেতে পারে। আমার খুব যে গর্জিয়াস একদম ভালো ভালো সেরকম শাড়ি মানে হয় না নাম করা কিছু শাড়ি, সেরকম নেওয়ার বেশিরভাগই সব হ্যান্ডলুমের মধ্যে। কারণ ওই যে বললাম তোমাদের আমি পরতে পারি না। এই যে দেখো না এখানটা করে আমার একটা কাতান রয়েছে, আবার এটা একটা রয়েছে কাতান, নিচে একটা উপাড়া কাতান, একই যদিও সেগুলো রয়েছে, 3টে কি 4টে মতন আছে। তবে ওই যে আমি পড়তেই পারি না, আমি কিনে কি করব বলো। আর তোমরা তো দেখোই আমি বেশিরভাগ যেখানে যাই সেখানে আমি কুর্তিই পরি, তো সেই জন্য আর কেনার ইচ্ছা থাকে না। এই শাড়িটা যেমন নিয়েছিলাম মিশো থেকে, এবার কালী পুজোর মাকে যে শাড়িটা পরতে দেখেছিলে ওই শাড়িটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, তবে একটার মধ্যে দুটো শাড়ি প্যাক করে দিয়ে দিয়েছে। এই শাড়িটা, এটা তো ডুয়েল টোনের মধ্যে, ওটাও তাই, ওটা গ্রিন কালারের মধ্যে আর এটা এরকম নর্মাল। আমার এরকম টাইপের শাড়িগুলোই ভালো লাগে, কারণ কি বলতো টুকটাক পরার জন্য হালকা তো সুবিধা হয়। আর বিয়ে বাড়ি পরার জন্য তো এই দেখো এতগুলো, আর বিয়ে বাড়ি আর কটা পরে, আমার তো আগের বার পরেই নি, এবার পরেছে দেখে তাই। কতগুলো শাড়ি আছে, বিয়ের বেনারসি আছে, ওগুলো তো পরা যায়, শুধু শুধু কিনতে ইচ্ছা করে না।
তার থেকে ভালো চুড়িদার থাকলে আমার মনে হয় সুবিধা। বলছিলাম এই জায়গাটার অবস্থা দেখো, এই সাইডটা কিন্তু গোছানো পুরোপুরি, আবার এই সাইডটাও গোছানো, পেছনটাও গোছানো, মাঝখানের এই স্পেসটা ফাঁকা পেয়েছি, সব জাম হয়ে গেছে জায়গাটা। এই শাড়িটা দেখো কি সুন্দর, এটাও আমার বিয়ের সময় আমি নিয়েছিলাম, তবে একদিনও পরা হয়নি। ওই ব্যাগে আনতে হয় না, কয়েকটা আনতে হয়, আমার নিয়ম না, মানে আমি এনেছিলাম। শাড়ি গোছাতে গোছাতে হঠাৎই বাড়ির সামনে ফুচকার আওয়াজ পেলাম। আজকে অনেক দিন বাদে বাড়ির সামনে দিয়ে ফুচকা যাচ্ছিল, আর আমি তো ফুচকা দেখে নিজেকে সামলাতে পারি না, তাই জন্য এখানে ফুচকা নিয়েছি। এখন আমি আর মা দুজন মিলেই ফুচকা খাবো। আজকে সন্ধ্যে থেকেই শরীরটা আমার একদম ভালো লাগছে না, কেমন একটা আনচান করছে, আর কিছু না স্পাইসি এরকম খেতে ইচ্ছা করছিল। ভালোই হয়েছে ফুচকাটা এসেছে। আর ফুচকা এই শীতকালে ধনেপাতা ওঠার পর থেকে ফুচকায় আলু মাখায় বলো বা জলে বলো, ধনেপাতার একটা ফ্লেভার থাকে, তার সাথে গন্ধরাজ লেবু, সব মিলিয়ে অসাধারণ হয়েছিল ফুচকার মাখাটা। তবে ফুচকার দাম এখন আগুন। আমাদের এখানে 10 টাকায় 5টা ফুচকা দেয়। তোমাদের ওখানে কটা দেয় অবশ্যই জানিও। কাঁচরাপাড়ায় তো 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়, মানে ফুচকা পাড়ায় গেলে। আমি তো এর আগে দুবার গেছি, ভিডিও করেছি, শেয়ারও করেছিলাম তোমাদের সাথে। তোমাদের ওখানে 10 টাকায় কটা ফুচকা দেয় অবশ্যই জানিও। মুখের সামনে ফুচকা, তার মধ্যে এসেছে ফোন। ফুচকা খাওয়া বন্ধ করে ফোনে একটুখানি কথা বললাম, আর আমার এক্সপ্রেশন তাই জন্য চেঞ্জ হয়ে গেছে। ফাইনালি ফুচকাটা মুখে দিয়ে মনে হচ্ছে স্বর্গসুখ পেলাম। খুব ভালো লেগেছে। ঠান্ডাটা লাগার আগ মুহূর্তের দিন এটা, সেই জন্য ফুচকাটা অত ভালো খেয়েছি যেটা আমি এখন বুঝতে পারছি। চলো আমি তাহলে ফুচকা খাই, আর তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হবে নেক্সট দিন, টাটা।